আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর তৃতীয় অধ্যায়ের 3.3 লেসনটি নিয়ে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম। এখান থেকে আলোচনা করব। এটা হচ্ছে 34 নম্বর পেজ থেকে। তো দেখো, আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি জানতে হলে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কক্ষপথ কাকে বলা হয়। তো দেখো, কক্ষপথ হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের কাল্পনিক স্তরগুলোকে কক্ষপথ বা অরবিট বলা হয়ে থাকে। তো এখানে নিউক্লিয়াসের চারদিকে আমরা নিউক্লিয়াস কাকে বলা হয় সেটা কিন্তু আমরা জানি। পরমাণুর একদম কেন্দ্র সেটাকে বলা হয় নিউক্লিয়াস। সেখানে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন থাকে, আর ইলেকট্রন গুলো থাকে বিভিন্ন কক্ষপথে এরকম। ঠিক আছে, যেমন এটাকে প্রথম কক্ষপথ বলা হয়, এটাকে দ্বিতীয় কক্ষপথ বলা হয়, এটাকে তৃতীয় কক্ষপথ, এটাকে চতুর্থ কক্ষপথ বলা হয়। ঠিক আছে, এই যেটা নিউক্লিয়াস চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের কাল্পনিক স্তরগুলোকে কক্ষপথ বা অরবিট বলা হয়। মনে করা হয় নিউক্লিয়াসের চারপাশে এরকম ভাবে বৃত্তাকার পথে এরকম ভাবে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। ওই যে বৃত্তাকার পথ ওটাকে বলা হয় অরবিট বা অরবিটাল বা মানে অরবিট বলা হয়, বা হচ্ছে কক্ষপথ বলা হয়, বা শক্তিস্তর বলা হয়। ঠিক আছে, বা সেল বলা হয়, অনেকগুলো নাম আছে। এখন প্রথম কক্ষপথ হলে সেখানে লেখা হয় যে প্রথম কক্ষপথ n=1, আর প্রথম কক্ষপথ হলে সেটাকে কে সেল বলা হয়, বা কে অরবিট বলা হয়, বা কে কক্ষপথ বলা হয়। n এর মান যদি 2 হয় সেটাকে এল এল সেল বলা হয়, এল কক্ষপথ বা এল অরবিট বলা হয়। n এর মান যদি 3 হয় তাহলে সেটাকে এম সেল বলা হয়। n এর মান যদি 4 হয় সেটাকে কি বলা হয়, এন সেল, বড় হাতের এন সেল বলা হয়, বা কক্ষপথ। তো কোথাও যদি তুমি লেখা দেখো এল কে লেখা দেখো, তার মানে বুঝবাই যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ। তারপরে এল যদি লেখা থাকে তার মানে দ্বিতীয় কক্ষপথ, এম লেখা থাকলে তুমি বুঝবে এটা তৃতীয় কক্ষপথ, বড় হাতের এন লেখা থাকলে এটা চতুর্থ কক্ষপথ, এরকম বুঝতে পারবে। ঠিক আছে, তাই এটা এখানে বলা হচ্ছে। এখন এখানে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নিয়ম সমূহ। একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n², মানে একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে কত, 2n²টি। 2n², কতগুলো ইলেকট্রন থাকতে পারে দেখো, 2n²টি, মানে প্রত্যেকটা কক্ষপথে 2n² ইলেকট্রন থাকে। যেমন দেখো, সেটা সূত্র কি, 2n², মানে প্রথম কক্ষপথের জন্য দেখো যদি কে সেল বলা হয়, কে সেলের জন্য এই যে এটা সর্বোচ্চ, এটা কিন্তু সর্বোচ্চ। কে সমান প্রথম কক্ষপথের জন্য কত, n=1, তার সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকে, 2 × 1 তার স্কোয়ার। এখন 2 × 1 এর স্কোয়ার করলে কত হবে, 1 হবে, 2 × 2। তার মানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা ইলেকট্রন, 2টা। ওকে, 2টা ইলেকট্রন থাকে। একইভাবে যদি দ্বিতীয় শক্তি স্তর হয়, দেখো দ্বিতীয় শক্তি স্তর হলে n এর মান কত হবে, 2, এবং সেখানে 2 × 2a², তো 2 স্কোয়ার করলে কত, 4, 4 × 8, মানে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে। কোথায়, দ্বিতীয় শক্তি স্তরে, বা সেটাকে এল সেল বলা হয়। যদি তৃতীয় শক্তি স্তর হয় তাহলে কত, 2 × 3 এর স্কোয়ার, তো 3 স্কোয়ার করলে কত হয়, 9, 9 2 কত হয়, 18, মানে এই যে এম সেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এখন এইভাবে তোমরা বের করবে যে এন সেলে এন সেলে এন সেল এ সর্বোচ্চ, এন সেল মানে কি, চতুর্থ কক্ষপথ, এখানে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এটা কমেন্টস করে বলবা। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা এখানে কতগুলো মানে পরমাণু ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। এসব কক্ষপথকে শক্তি স্তর বলা হয়, কারণ প্রতিটি কক্ষপথে থাকা ইলেকট্রনের জন্য একটা নির্দিষ্ট শক্তি রয়েছে। পরবর্তী ইলেকট্রন বিন্যাস পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমরা এখন এইখানে 2টা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে, লিথিয়াম এবং কার্বন। আমরা একদম হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত প্রায় 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস এখন আমরা দেখবো। ঠিক আছে, এগুলো তো আমরা দেখলামই। এখন দেখো, এইটা একটু বলি, এখানে আমরা কি দেখো, কে সেল শক্তিস্তর, মানে প্রধান শক্তিস্তর কে সেল। কে সেল যদি হয় তাহলে সেখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 1, এবং সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। ওই যে কিভাবে, 2n² দিয়ে। ঠিক আছে, 2n² দিয়ে এখানে আমরা বের করতে পারি 2টা ইলেকট্রন থাকে। এল সেল হলে সেখানে এন এর মান কত হবে, 2, মানে দ্বিতীয় কক্ষপথ, এবং সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 4টা। এম সেলের ক্ষেত্রে এন এর মান কত, 3, এবং সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। এন সেলের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4, এবং সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, তারপরে এরকম ভাবে হিসাব করা হয়। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব। যেমন হাইড্রোজেনের পরমাণু গঠন। দেখো হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে বলতো, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। তাহলে দেখো এখানে এই যে এখানে আমরা এইভাবে একটা গোল দিয়ে দেবো, এরকম একটা প্রথমে গোল নিয়ে বৃত্ত নিয়ে তারপরে এখানে একটা গোল দিয়ে দেবো। এই মাঝখানে যে এটা না দিলেও হচ্ছে। তারপরে হিলিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে, 3টা। দেখো প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা থাকতে পারে, এ একটা আর এ একটা দিলাম, 2টা হয়ে গেল।
ওকে, এরপরে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে 3। খেয়াল করো, প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এই যে 2 দিয়ে দিলাম। এখন লিথিয়ামের ক্ষেত্রে তো আরো একটা ইলেকট্রন রয়েছে, সেটা কোথায় যাবে? সেটা দ্বিতীয়, এই যে তুমি চাইলে এখানে দিতে পারবা না, এখানে কেন? কারণ প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? এই দেখো, সর্বোচ্চ 2টা ইলেকট্রন। তাহলে এখানে আর থাকতে পারবে না, তাহলে পরের শক্তি স্তরে চলে যেতে হবে। তার মানে এখানে থাকতে পারবে না, পরে আর একটা শক্তি স্তর দিতে হবে, এটা এইখানে থাকবে ইলেকট্রনটা। ঠিক আছে, লিথিয়ামেরটা শেষ। এরপরে দেখো বেরিলিয়ামের 4 ইলেকট্রন। তার মানে এখানে প্রথমে 2টা আছে, একটা, এই একটা, 2টা, আরো 2টা আছে। তাহলে প্রথম কক্ষপথে তো আর জায়গা হবে না, তাহলে দ্বিতীয় কক্ষপথে চলে যেতে হবে, এই একটা দিয়ে দিলাম। তার মানে লিথিয়ামের 4টা ইলেকট্রন দেওয়া হয়ে গেল। এরপরে বোরনের হচ্ছে 5টা হলে দেখো, প্রথম কক্ষপথে 2টা, তারপরে আরো 3টা রয়েছে। তার মানে দ্বিতীয় কক্ষপথে তো সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, তো 2টা, একটা, 3টা। কার্বনের ক্ষেত্রে কার্বন হচ্ছে 6, তাহলে প্রথম কক্ষপথে আছে 2টা, একটা, এই 2টা। দ্বিতীয় কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, তাহলে একটা, 2টা, একটা, 3টা এবং একটা, 4টা। কারণ দ্বিতীয় কক্ষপথে আরো 4টা দেওয়া যাবে, মোট 8টা ইলেকট্রন থাকতে পারে। তারপর দেখো এখানে নাইট্রোজেন আছে 7টা যদি হয়, তাহলে প্রথম কক্ষপথে একটা, 2টা, তারপর দ্বিতীয় কক্ষপথে একটা, 2টা, মানে 4টা হলো, একটা, 5টা, একটা, 6টা এবং একটা, 7টা। অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন রয়েছে, তো প্রথম কক্ষপথে কয়টা হবে? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই 8টা। তারপর দেখো ফ্লোরিনের ক্ষেত্রে 9টা ইলেকট্রন আছে, তো এখানে প্রথম কক্ষপথে একটা, 2টা, তারপরে দ্বিতীয় কক্ষপথে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা এবং এই 7টা। ওকে, এরপর যে রয়েছে দেখো নিয়ন রয়েছে 10 ইলেকট্রন, 10টা রয়েছে। তো প্রথম কক্ষপথে 2টা থাকবে, একটা, 2টা, তারপরে কক্ষপথে কয়টা থাকবে? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে দেখো, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এবং 8টা, মোট নিয়নের ক্ষেত্রে তাহলে বাইরের কক্ষপথে কয়টা থাকবে? 8টা। এখন দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। সোডিয়ামের ক্ষেত্রে মোট ইলেকট্রন হচ্ছে 11টা। 11টা হলে দেখো, প্রথম কক্ষপথে 2টা থাকতে পারে, 2টা দিয়ে দিলাম। তারপরে কক্ষপথে কয়টা? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, মোট তাহলে কয়টা হলো? 10টা। কিন্তু সোডিয়ামের আরো একটা ইলেকট্রন রয়েছে, তুমি চাইলে এখানে কি দিতে পারবা এরকম ভাবে? না, দিতে পারবা না। কেন? কারণ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, তার জন্য দ্বিতীয় কক্ষপথে আর দেওয়া সম্ভব না। তাহলে এটা করে কোথায় চলে যাবে? তৃতীয় কক্ষপথে, এই যে একটা ইলেকট্রন চলে যাবে। ঠিক আছে, এইভাবে। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 ইলেকট্রন সংখ্যা কত? 12। প্রথম কক্ষপথে 2টা, একটা, এই 2টা, তারপরে কক্ষপথে 8টা থাকবে, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে মনে কর 10টা, 11, এই 12টা। তারপর দেখো এখানে অ্যালুমিনিয়ামেরটা যদি দেখি, অ্যালুমিনিয়ামের আছে 13টি ইলেকট্রন আছে, তো 13টি ইলেকট্রনের ভিতর প্রথম কক্ষপথে 2টা থাকবে, দ্বিতীয় কক্ষপথে এরকম 8টা থাকবে, তাহলে কত হচ্ছে? 10টা, 11, 12, এই 13। তারপরে সিলিকনের হচ্ছে 14টি ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে, তাহলে মোট কত? 10টা, 11, 12, 13, এই 14। ফসফরাসের তো 15, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তারপরে এগুলো পরের কক্ষপথে, তা 10, 11, 12, 13, এই 14, এই 15টা। ঠিক আছে, এরপর দেখো সালফার রয়েছে, সালফারে কত? 16 হলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তারপরে তৃতীয় কক্ষপথে 1, 2, 3, 4, 5, 6টা, তার মোট 16টা হলো। ক্লোরিনের 17 দিয়ে দিলাম। দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে 2টা, মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা, তাহলে কত? 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, এই 17। এরপর আর্গন রয়েছে, দেখো আর্গন হচ্ছে 18। ঠিক আছে, 18টা হলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে দেখো মোট 10টা, তার আরো 8টা বাকি রয়েছে পরের কক্ষপথে, এই 8টা এরকম বসে দেবে। আশা করি তোমরা এই আর্গন পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমরা এই আর্গন পর্যন্ত এটা করব, তোমরাও বাসায় এই আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো করবা। ঠিক আছে, ওকে। তো এখন এই যে ইলেকট্রন বিন্যাস আমরা করলাম প্রথম কক্ষপথে, যেমন দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন আমরা করেছিলাম, মানে হাইড্রোজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেন ইলেকট্রনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো? একটা। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এবং ইলেকট্রন বিন্যাস আমরা কি লিখতে পারি? এখানে 1 লিখবো, এরকম। ঠিক আছে, এরপরে হিলিয়ামের কয়টা আছে বলতো? দেখো হিলিয়ামের কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে? এই 2টা, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে। এরপরে যদি আমরা একটু চিন্তা করি নাইট্রোজেনের ক্ষেত্রে, চিন্তা করো নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেনের প্রথম কক্ষপথে কয়টা? একটা, 2টা। তো দেখো এখানে প্রথম কক্ষপথে 2টা দেওয়া হয়েছে, পরে দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে? একটা, 2টা, 3টা, 4টা, এই 5টা, তাহলে দেখো এখানে কমা দিয়ে এই 5 দিয়ে দিবা। অক্সিজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে, এই দেখো অক্সিজেনের প্রথম কক্ষপথে কয়টা? 2টা, একটা, 2টা, এই যে সেই 2 দিয়ে দিলাম প্রথমে।
এই যে এখানে, তারপরে কক্ষপথে কয়টা আছে? 6টা। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই 6 এখানে কমা দিয়ে লাগবে। এইভাবে আমরা পূরণ করব, ঠিক আছে? এভাবে আমরা পূরণ করতে পারি এটা। যেমন এখানে ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে কয়টা আছে দেখো? 2টা, তারপরে কক্ষপথে 8টা, তারপরে 7টা। ব্রোনের ক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা আছে 5, তাহলে ব্রোন সংখ্যা প্রথমে আছে কয়টা? 2টা, তাই না? তারপরে আছে কয়টা? 3টা, এরকম। সালফারের ক্ষেত্রে কয়টা আছে? প্রথমে আছে 2, তারপরে কয়টা? 8টা, তার 10টা হলো, পরেরটা আছে 6টা। আর্গনের ক্ষেত্রে প্রথমে 2টা আছে, তারপরে 8টা, এবং তারপরে কত? 8টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি। এখন আমি আরো কতগুলো বিষয় দেখালাম। যেমন দেখো এখানে পারমাণবিক সংখ্যা 1 কার? হাইড্রোজেনের। হাইড্রোজেনের এই যে ওখানে দেখো 1 কমা দিয়ে লেখা হয়েছে না? এই যে 1 মানে কি? প্রথম কক্ষপথ। এটা মানে কি? দ্বিতীয় কক্ষপথে 5টা। এটা মানে কি? প্রথম কক্ষপথে 2টা, তারপরে কত? এরকম। তো এখানেও সেম ভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? দেখো এখানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথ মানে কি? কে সেলে কয়টা ইলেকট্রন আছে বলতো? একটা, কারণ একটাই হাইড্রোজেন আছে। হিলিয়ামের ক্ষেত্রে কে সেলে 2টা ইলেকট্রন আছে। তারপরে লিথিয়ামের ক্ষেত্রে কে সেলে 2টা ইলেকট্রন থাকে, তো এর চেয়ে তো আর বেশি থাকতে পারে না, তারপরে একটা চলে গেল এখানে। তারপরে বেরিলিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, তারপরে কত? 2টা। বোরনের ক্ষেত্রে প্রথমে 2টা, তারপরে এল সেলেও কয়টা? 3টা। কার্বনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, তারপরে 4টা। নাইট্রোজেনের ক্ষেত্রে 2, 5। তারপর অক্সিজেনের ক্ষেত্রে কত? 2, 6, ঠিক আছে? ক্লোরিনের ক্ষেত্রে 2, তারপরে 7। নিয়নের ক্ষেত্রে 2, 8। এরপরে সোডিয়ামের ক্ষেত্রে দেখো প্রথম কক্ষপথে 2টা থাকে, তারপরে 8টা, তারপরে একটা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2, 8, 2, তারপর 2, 8, 3, 2, 8, 4, 2, 8, এরকম 5। তারপরে সালফারের ক্ষেত্রে দেখো সালফারের প্রথম কক্ষপথে আছে 2, 8, 6টা। তারপরে ক্লোরিনের ক্ষেত্রে 2, 8, 7টা। না, আর্গনের ক্ষেত্রে 2, 8, 8টা। তারপরে এখানে এখানে হচ্ছে কি পটাশিয়াম প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে এনস কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এরকম। ক্যালসিয়ামের ক্ষেত্রে এই সেম এরকম ভাবে পরের কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, বুঝছো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এখানে ইলেকট্রন বিন্যাস এবং তাদের ধর্ম, এটা নিয়ে আলোচনা করবো। ইলেকট্রন বিন্যাস এবং তাদের ধর্ম এখান থেকে। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।